আবার তারা গ্রামে ফিরে আসে। পেছনে রেখে আসে স্বামী স্ত্রী পুত্র কন্যা মা বাপ ভাই বোন। ভাতের লড়াইয়ে তারা হেরে গেল। অনেক আশা অনেক ভরসা নিয়ে গ্রাম ছেড়ে তারা শহরের বুকে পা বাড়িয়েছিল। সেখানে মজুতদারদের গুদামে চালের প্রাচুর্য, হোটেলে খাবারের সমারোহ দেখে দেখে তাদের জিভ শুকিয়ে যায়। ভিড়মি খেয়ে গড়াগড়ি যায় নর্দমায়। এক মুঠো ভাতের জন্যে বড়লোকের বন্ধ দরজার ওপর মাথা ঠুকে ঠুকে পড়ে নেতিয়ে। রাস্তার কুকুরের সাথে খাবার কাড়াকাড়ি করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়। দৌলতদারের দৌলতখানার জাঁকজমক, শৌখিন পথচারীর পোশাকের চমক ও তার চলার ঠমক দেখতে দেখতে কেউ চোখ বুজে। ঐশ্বর্যারোহীর গাড়ির চাকায় নিষ্পিষ্ট হয়ে প্রাণ হারায় কেউ বা। যারা ফিরে আসে তারা বুক ভরা আশা নিয়ে আসে বাঁচবার। অতীতের কান্না চেপে চোখের জল মুছে তারা আসে, কিন্তু মানুষের চেহারা নিয়ে নয়। তাদের শিরদাঁড়া বেঁকে গেছে, পেট গিয়েছে মিশে পিঠের সাথে। ধনুকের মতো বাঁকা দেহ, শুষ্ক ও বিবর্ণ। তবুও তারা ভাঙা মেরুদণ্ড দিয়ে সমাজ ও সভ্যতার মেরুদণ্ড সোজা করে ধরবার চেষ্টা করে। ধুকধুকে প্রাণ নিয়ে দেশের মাটিতে প্রাণ সঞ্চার করে। শূন্য উদরে কাজ করে সকলের উদরের অন্ন যোগায়। 50-এর মনন্তরে হুঁচোট খাওয়া দেশ আবার টলতে টলতে দাঁড়ায় লাঠি ভর দিয়ে। দুটি ছেলে মেয়ের হাত ধরে জয়গুণও গ্রামে ফিরে আসে। বাইরের ছন্নছাড়া জীবন এতদিন অসহ্য ঠেকেছে তার কাছে। কতদিন সে নিজের গ্রামে ফিরে আসার তাগিদ অনুভব করেছে, স্বপ্ন দেখেছে। ছায়া সুনিবিড় একখানি বাড়ি ও একটি খড় ঘর তাকে হাতছানি দিয়ে ডেকেছে কতদিন, কিন্তু বৃথাই ডেকেছে। তার সে বাড়ি সে ঘর আর তার নয় এখন। দুর্ভিক্ষের মহাগ্রাসে কোথায় গেল বাড়ি আর কোথায় গেল ঘর? বেঁচে নিঃশেষ করে দিল উদরের জ্বালা মেটাতে। জয়গুণ গ্রামে আসে একটিমাত্র আশা নিয়ে। ছাড়া ভিটে আছে একটা, সে তার 8 আনা অংশের মালিক। বাকি 8 আনার অংশীদার তার নাবালেক ভাইপো শফি। শফিকে নিয়ে শফির মাও আসে, তাদেরও মাথা গুঁজবার ঠাঁই নেই। শেষে স্থির হয় এই ছাড়া ভিটেটার ঝোপ জঙ্গল সাফ করে 2 ভিটেতে 2খানা ঘর তুলে আবার তারা সংসার পাতবে। কিন্তু এটা যে সূর্যদিঘল বাড়ি। জয়গুণ ও শফির মা পরস্পরের মুখের দিকে তাকায়, পূর্ব ও পশ্চিম সূর্যের উদয়াস্তের দিকে। পূর্ব পশ্চিম প্রসারী বাড়ির নাম, তাই সূর্যদিঘল বাড়ি। সূর্যদিঘল বাড়ি গ্রামে কচ্ছিৎ 2-1টা দেখা যায়, কিন্তু তাতে কেউ বসবাস করে না। কারণ গাঁয়ের লোকের বিশ্বাস সূর্যদিঘল বাড়িতে মানুষ টিকতে পারে না। যে বাস করে তার বংশ ধ্বংস হয়। বংশে বাতি দেওয়ার লোক থাকে না। গ্রামের সমস্ত বাড়ি উত্তর দক্ষিণ প্রসারী। সূর্যদিঘল বাড়ির ইতিহাস ভীতিজনক। সেই ইতিহাস জয়গুণ ও শফির মার অজানা নয়। সে অনেক বছর আগের কথা। এ গ্রামে হাতেম ও খাদেম নামে 2 ভাই ছিল। ঝগড়া করে ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে যায়। খাদেম আসে সূর্যদিঘল বাড়িটাই। বাড়িটা বহুদিন থেকেই খালি পড়েছিল। এখানে এক সময়ে লোক বাস করত সন্দেহ নেই, কিন্তু তারা বংশ রক্ষা করতে পেরেছিল কিনা কেউ জানে না। তবুও লোকের ধারণা সূর্যদিঘল বাড়িতে নিশ্চয়ই বংশ লোপ পেয়ে থাকবে, নচেত এরকম বিরান পড়ে থাকবে কেন? যাই হোক, শুভাকাঙ্ক্ষীদের নিষেধ অগ্রাহ্য করে খাদেম এসে সূর্যদিঘল বাড়িতে বসবাস আরম্ভ করে। কিন্তু 1টি বছরও ঘুরল না। বর্ষার সময় তার 1 জোড়া ছেলে মেয়ে পানিতে ডুবে মারা গেল। সবাই বুঝতে পারল বংশ নির্বংশ হওয়ার পালা শুরু হলো এবার। বুড়োরা উপদেশ দিলেন বাড়িটা ছেড়ে দেওয়ার জন্যে। বন্ধু বান্ধবরা গালাগালি শুরু করল। আল্লাহর দুনিয়ায় আর বাড়ি নাই তোর লাইগ্গা। সূর্যদিঘল বাড়িতে দেখ কি দশা হয় এইবার। খাদেমের মনেও ভয় ঢুকে গিয়েছিল। 7 দিনের মধ্যে ঘর দুয়ার ভেঙে সে অন্যত্র উঠে যায়। জয়গুণের প্রপিতামহ খুব সস্তায় উচিত মূল্যের অর্ধেক দিয়ে তার কাছ থেকে বাড়িটা কিনে নেয়। উত্তরাধিকারের সেই সূত্র ধরে জয়গুণ ও শফি এখন এ বাড়ির মালিক। ওই ঘটনার পর অনেক বছর পেরিয়ে গেছে। এতদিনের মধ্যে আর কোনো লোক ভুলেও এ বাড়িতে আসেনি। আকালের সময় জয়গুণ ও শফির মা এ বাড়িটাই বিক্রি করতে চেয়েছিল, কিন্তু সূর্যদিঘল বাড়ি কেউ কিনতে এগোয়নি। তখন এ বাড়িটা বিক্রি করতে পারলেও জয়গুণের স্বামীর ভিটেটুকু রক্ষা করা যেত। ছেলে মেয়ের বাপ দাদার কবরে আজ আবার বাতি জ্বলত। বহুদিনের পরিত্যক্ত বাড়ি।
সর্বত্র হাঁটু সমান ঘাস, কচু গাছ, মটকা ও ভাঁটশেওড়া জন্মে অরণ্য হয়ে গেছে। বাড়ির চারপাশে গোটা কয়েক আম গাছ জড়াজড়ি করে আছে। বাড়ির পশ্চিম পাশে দুটো বড়া বাঁশের ঝাড়। তাছাড়া আছে তেঁতুল, শিমুল ও গাব গাছ। গ্রামের লোকের বিশ্বাস এই গাছগুলোই ভূতপেতনির আড্ডা। অনেকদিন আগের কথা। সন্ধ্যের পর গদু প্রধান সোনাকান্দার হাট থেকে ফিরছিল। তার হাতে একজোড়া ইলিশ মাছ। সূর্যদিঘল বাড়ির পাশের হালট দিয়ে যেতে যেতে সে শুনতে পায়, "অয় পর্ধাইন না, মাছ দিয়া যা, না দিলে ভালা হইব না।" প্রথমে গদু প্রধান ভ্রুক্ষেপ করেনি। পরে যখন পায়ের কাছে ঢিল পড়তে শুরু করে তখন তার হাত থেকে মাছ দুটো খসে পড়ে যায়। সে আউজু বিল্লা পড়তে পড়তে কোনো রকমে বাড়ি এসেই অজ্ঞান। রহমত কাজী রাত দুপুরের পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে অজু করতে বেরিয়ে ফুটফুটে জ্যোৎস্নায় একদিন দেখেছে সূর্যদিঘল বাড়ির গাবগাছের টিকিতে চুল ছেড়ে দিয়ে একটি বউ দুপা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে সে চেয়ে দেখছিল। চোখের পলক ফেলে দেখে আর সেখানে বউ নেই। একটা ঝড়ো বাতাস উত্তর পশ্চিম কোনাকুনি করম আলী হাজির বাড়ির ওপর দিয়ে বয়ে চলে গেল। পরের দিনই করম আলী হাজির পুতের বউ কলেরায় মারা যায়। দুদিন পরে তার হালের 3টা তরতাজা গরু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে খতম। আরও অনেকের সাথেই নাকি অনেক বেশে ভূতের দেখা হয়েছে। সূর্যদিঘল বাড়ির ভূতের গল্পের অন্ত নেই। তাই দিন দুপুরেও পারতপক্ষে এ বাড়ির পাশ দিয়ে কেউ হাঁটে না। বাড়িটার বড় আকর্ষণ একটা তাল গাছ। এত উঁচু তাল গাছ এ গাঁয়ের লোক আর কোথাও দেখেনি। কত শিশুর পরিচয় হলো তাল গাছটির সঙ্গে। তারা বুড়ো হলো, জীবনলীলা সাঙ্গ করল। তাদের কত উত্তর পুরুষও গেল পার হয়ে, কিন্তু তাল গাছটি তেমনি দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। কালের সাক্ষী হয়ে শত ঝড়ঝাপটা উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। তালগাছটি এ এলাকার গর্বের বস্তু। চর অঞ্চলে, বিশেষ করে বক্তবলির চরে গেলে কথায় কথায় যখন কুলকৌলিন্যের তর্ক ওঠে তখন এখানকার লোক এ তালগাছটির নজির দেখায়। কেউ কেউ নিজেদের বনেদীপনা জাহির করে। তারা এরকম করে বলে, "আমরা ওইলাম গিয়া সাবেক মাটির ভদ্রলোক, বুঝলানি মিয়া, আমাগো ঘর বহুত পুরানা। ওই আসমাইন্না তাল গাছটা সাক্ষী, দেহাও দেহি, অত বুড়া ডাঙ্গর গাছ একটা তোমাগ মুলোকে। ও হো ঠন ঠন, তোমাগ ওই দিকের বড় তাল গাছ আমাগ গ্রামের খেজুর গাছের সমান। আমাগোটা সেই মহেশখালীর হাটের তনে দেয়া যায়। তোমাগোটা অত বড় হইব কেমনে? এই তো হেদিনে চর এইডা। এইখানে আগে আসিল গাং, তোমরা ওইলা চরুয়া ভূত, বাইল্লা মাটির তরমুজ ইত্যাদি।" অপরপক্ষ রাগ করে না। তারা সবসময় এ সাবেক মাটির বাসিন্দাদের কৌলিন্য স্বীকার করে। বহু টাকা খরচ করেও এদের ছেলেমেয়ের সাথে সম্বন্ধ করতে পারলে নিজেদের ধন্য মনে করে। এখানকার বহু কালো কুৎসিত মেয়ে চরের সম্পন্ন গৃহস্থের ঘরে বিকিয়ে যায় এ কারণেই। জয়গুণ ও শরীফার মা 7-5 ভেবে এ বাড়িতে বাস করার আশা ছেড়েই দিয়েছিল। ছেলে মেয়ের অমঙ্গল আশঙ্কা নিয়েই নিরস্ত হয়েছিল বিশেষ করে। কিন্তু একদিন এক নামকরা ফকির জোবেদ আলী এ সংকট থেকে তাদের উদ্ধার করে। সূর্যদিঘল বাড়ির 4 কোণে 4টা তাবিজ পুঁতে দিয়ে সে জানিয়ে দেয়, "এইবার চোখ বুঝা গিয়া ওঠ বাড়িতে, আর কোনো ডর নাই। ধুলা পড়া দিয়া ভূত পেতনির আড্ডা ভাঙ্গা দিছি। 4 কোণায় 4টা আলিশান আলিশান পাহারাদারও রাইখা আইছি। সব আপদ বিপদ ওরাই ঠেকাইব। বাড়ির সীমানার মধ্যে ভূত পেতনি, জিনপরি, ব্যারাম আজার কিচ্ছু আইতে পারবো না।" জয়গুণ ও শফির মা খুব খুশি হয় ফকিরের ওপর। শফির মা তার ভিক্ষার ঝুলি খালি করে 1.25 চাল দেয় তাকে। জয়গুণ দেয় 5.25 আনা পয়সা। কিন্তু ফকিরের মন ওঠে না। শফির মা অনুনয় করে, "আমরা গরিব কাঙাল মানুষ, এর বেশি আর কি দিতে পারি? বাড়িতে যখন ঠিকঠাক ওইবা তখন একটা পিতলের কলসি দিও। আর হনো, তোমার বাঁশ ঝাড়ে বড়ডা বাঁশ দেখলাম, 1 জোড়া বাঁশ দিও আমারে দিলে আখেরে কাম দিব।" জয়গুণ ও শফির মা আপত্তি করে না। ফকির আবার বলে, "হন, আর এক কথা, বছর বছর কিন্তু পাহারা বদলাইতে হইব। যেই 4 জন এইবার রাইখা গেলাম এইগুলা কমজোর হইয়া যাইব সামনের বছর। বুঝতেই পারো, দিনরাত ভূত পেতনির লগে যুদ্ধ করা কি সোজা কাণ্ড?" সূর্যদিঘল বাড়ি মানুষের হাত লেগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে। জয়গুণ ও শফির মা আজে বাজে গাছগাছড়া বিক্রি করে টাকার আমদানি করে।
তাতে অন্ধকার বাড়িটায় আলোর আমদানিও হয় বেশ। নিজেদের ঝড়ের বাঁশ কেটে খুঁটি হয়, খড়ের চালা ও পাটখড়ির বেড়া নিয়ে দুভিটেই দুখানা ঘর ওঠে। ঘর ঠিক নয়, ঝুপড়ি, রোদ বৃষ্টি ঠেকানোর আদিম ব্যবস্থা। বছর বছর পাহারাদার বদলিয়ে 3টি বছর কেটে গেল সূর্যদিঘল বাড়িতে। কোনো বিপদ আপদ আজ পর্যন্ত আসেনি। ম্যালেরিয়া জ্বর ছাড়া অসুখ বিসুখও হয়নি ছেলে মেয়েদের। এজন্যে ফকিরের দোষ দেয়া যায় না, ম্যালেরিয়া জ্বর কোন বাড়িতে নেই। এবার আবার পাহারাদার বদলাবার সময় হয়েছে। একদিন জয়গুণের ঘরে বসে শফির মা বলে, ফকিরের যে আর দেহা মিলে না আজকাল, হেই যে কবে আইয়া গেছে, আর একবার হাত হপনেরও দেহা দিয়া গেল না। আমরা বাচ্চা আছি না মইরা গেছি, কেমন তর মানো। এদিকে বছর যে ঘুইরা গেল, কলসিটা না দেওয়ানে বেজার হইছে বুঝিন। ফকিরকে তাদের প্রতিশ্রুত পেতলের কলসি দেয়া হয়নি এ পর্যন্ত। 7 স্বপনেও তার দেখা না পাওয়ার কারণ এটা নয়, কারণ অন্য একটা। জয়গুণ ছাড়া আর কেউ তা জানে না। কলসির তাগাদা দিতে ফকির মাঝে মাঝে আসত। জয়গুণ ও শফির মা নিজেদের উপস্থিত অক্ষমতা জানিয়ে কিছুদিন সবুর করবার অনুরোধ জানাতো। শফির মা বাড়ি থাকলে কখনো লাউ কুমড়ো, কখনো শশা বেগুন, যখনকার যা নিয়ে সে খুশি মনে ফিরে যেত। শফির মা বাড়ি না থাকলে সেদিন জয়গুণের ঘরের দোরগোড়ায় যেন শিকড় গেড়ে বসত সে, উঠবার নামও করত না। কোনোদিন সে বলতো, 1 খিলি পান দাও বেয়ান। জয়গুণকে বেয়ান আর হাসুকে জামাই বলতে শুরু করেছিল সে। প্রথম থেকেই লোকটার কথাবার্তা ভাবগতিক জয়গুণের কাছে সুবিধের মনে হয়নি। সামান্য একটা পেতলের কলসির জন্য এত ঘন ঘন কেন আসে সে? বেয়ান বলে এত ঘনিষ্ঠতাই বা করতে চায় কেন, কি মতলব? জয়গুণের মনে সন্দেহ, কিন্তু কিছু বলার উপায় ছিল না। যে লোকটা এত উপকার করল তাকে কটু কথা বলতেও বাধে। জয়গুণ একটা আস্ত পানে সুপারি, চুন ও খয়ের দিয়ে এগিয়ে দিত। ফকির বলতো, বেয়াইরে খিলি বানায়া দিলে বুঝিন জায়দ যায় না। কতদিন খোসামুদ কইরাও তোমার আতের 1 খিলি পান খাইতে পারলাম না, মইরা গেলেও হাই আফসোস থাকবো। জয়গুণ কোনো উত্তর দিত না। পান খেতে খেতে ফকির নানা ধরনের কথা বলতে শুরু করত। কখনো কোনো প্রশ্ন করে উত্তরের জন্য হাঁ করে থাকত, উত্তর না পেয়ে আবার শুরু করত। মাঝে মাঝে নিজের রসিকতায় নিজেই হেসে উঠত লাগাম ছাড়া হাসি। জয়গুণ এই অস্বস্তিকর হাসি ঠাট্টায় জ্বলে উঠত মনে মনে, পিছ দুয়ার দিয়ে একসময় সরে পড়ত। একদিন রাত্রে বৃষ্টি মাথায় করে কোথা থেকে ফকির এসে হাজির। জয়গুণ পান খেতে বসেছিল। ফকিরের আগমনে সে একটু সচকিত হয়ে ওঠে। ছেলে মেয়ে দুটি ঘুমিয়ে পড়েছে। শফির মাও বাড়ি নেই আজ। ফকির দরজার উপর বসে পান চিবোতে চিবোতে এক সময় বলে, বেয়ানের আতের পান খাইতে কি মুলাম, এক্কেরে মুখের সাথে মিশা যায়। যেই আতের পান এত মুলাম, হেই আতখানাও না জানি কেমন, শরীরখানও বুঝিন তুলতুল করে তুলার মতন। ফকির হাসে। জয়গুণের সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে। শক্ত একটা কিছু বলতে চাই, কিন্তু মুখ দিয়ে কথা বেরোয় না। দেহি না বেয়ান, বলতে বলতে সে এগোয়। দেহি না তোমার নরম আতহানে কি লেহা আছে। জয়গুণ পিছিয়ে যায়, বেড়ার সাথে গিয়ে ঠেকে। দেহি না আতহান, নওল মুরগির মতন পলাও কেন, সি সি। ফকির হাত বাড়াতেই জয়গুণ হাতের কাছের চুনের ঘরটা ছুঁড়ে দেয় ফকিরের মুখের উপর। চেঁচিয়ে ওঠে, কুত্তার পয়দা, বাইর বাইর হরতন। এ ব্যাপারের পর জবেদ আলী ফকির আর তার চুনকালির মুখ সূর্যদিঘল বাড়িতে দেখায়নি। জয়গুণ শফির মার কথার উত্তর দেয়, বেজার ওইলেও উজ্ঞা, দিমুনা কলসি, কামনায় আর পাহারাদারের। শফির মা জয়গুণের ভাবান্তরের কারণ খুঁজে পায় না। জয়গুণ এমন অকৃতজ্ঞ হলো কেমন করে, আর পাহারাদার ছাড়া সূর্যদিঘল বাড়িতে থাকবার সাহসী বা তার কোত্থেকে হলো? পাশাপাশি পিঁড়ে বিছিয়ে বসে দুটি ভাই বোন, হাসু ও মাইমুন। জয়গুণ পান্তা বেড়ে ছেলে ও মেয়ের সামনে দুটো থালা এগিয়ে দিয়ে নিজেও একটা নিয়ে বসে। মাইমুন আর চোখে হাসুর থালার দিকে চায়। রোজ সে এমনি চেয়ে দেখে। রোজই হাসুকে বেশি করে খেতে দেয় মা, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস তার হয় না। জয়গুণ বুঝতে পেরে নিজের পাতের এক মুঠো ভাত দিয়ে বলে, বিসমিল্লা বললা মুখে দে, দেখবি এই দুগ্গাই পেট ভইরা যাইব। বিসমিল্লা। হাসুও বলে বিসমিল্লা। প্যাচ পেচে পান্তা ভাত পোড়া মরিচ মেখে কালো করে নেয়। খেতে খেতে জয়গুণ সারাদিনের কাজের ফরমাস করে যায় মাইমুনকে। ঘর ঝাঁট দেয়া, থালা বাসন মাজা, পানি আনা ইত্যাদি। ভাত আছে আর মা? হাসু বলে।
ভাতের হাঁড়িটা হাসুর থালার ওপর উপুড় করে ঢেলে দেয় জয়গুণ। বলে, খাইয়া নে, পরাণ ঠান্ডা হইব। শুধু পানিতে থালা ভরে যায়। মাইমুনের পাতে তার আধাটা ঢেলে দিয়ে লবণ দিয়ে ঘেঁটে চুমুক দেয় হাসু। খাওয়ার পর জয়গুণ পানের ডিব্বা নিয়ে বসে। পেট ভরে দুটি ভাত খেতে না পেলেও পানটা একটু মুখে দিলে তবু ভালো লাগে। হাসু কোষার পানি সেচে ডাকে, মা শিগগির, গাড়ি কইলাম আইয়া পড়ল বইলা। জয়গুণ বাঁশের চোঙা থেকে 5টা টাকা বের করে নেয়। এই টাকা কটি তার মূলধন। ময়মনসিংহ থেকে সস্তায় চাল এনে সে গায়ে বিক্রি করে। এই করে টাকা প্রতি 1 সের 1.25 সের মুনাফা হয় প্রতি খ্যাপে। আঁচলে সব কটি টাকা বেঁধে চটের 2টো ঝুলি হাতে বেরিয়ে পড়ে সে। তারপর 10 বছরের মেয়ে মাইমুন, কিন্তু 7 বছরের বেশি বলে মনে হয় না। হাঁটতে গেলে পাক খেয়ে পড়ে যাবে মনে হয়। একা একা কাজ করতে ভালো লাগে না ওর, কিন্তু কাজের কোনোটা বাকি রাখলে চুল এক গাছও মাথায় থাকবে না সে জানে। শীর্ণ শরীরটাকে টেনে টুনে কোনো রকমে মাজা ঘষা করে। বদনা ভরে ভরে 7-8 বারে পানির কলসিটা ভরে সে। আজ হাঁস দুটো ছাড়তে গিয়ে খাঁচার নিচে ডিম দেখে মাইমুনের আনন্দ আর ধরে না। তাদের হাঁস ডিম দিয়েছে আজ নতুন, কি সাদা আর বড়। দুহাতে 2টো ডিম নিয়ে সে নাচতে আরম্ভ করে। লাফাতে লাফাতে সে বাইরে আসে। দৌড়ে যায় শফির মার ঘরে, ডাকে, মামানি গো, মামানি, দেহ কি সুন্দর আন্ডা। আমাং আসে পারছে। উল্লাস যেন সে ধরে রাখতে পারে না। দেহি দেহি বলে মামি হাত পেতে ডিম 2টো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। তারপর হেসে বলে, ভালো আন্ডা ওই তো, পয়লা বারের ওইলেও ডাঙর ডোঙর হইছে। 8 পয়সা কইরা বেচতে পারবি এক একটা। না গো মামানি, এই আন্ডা বেচতাম না। খাবি? বাচ্চা ফুডাইমু। বেশ বেশ, মামি উৎসাহ দিয়ে বলে। ডিম 2টো তুষের হাঁড়ির মধ্যে রেখে মাইমুন বাড়ির এদিক ওদিক খুঁজে গাছের শুকনো ডাল ভাঙে। আজ তার কাজ করতে খারাপ লাগে না। আর দিনের চেয়ে অনেক বেশি লাকড়ি জোগাড় করে ফেলল সে। বিকেলবেলা মাইমুন বড়শি দিয়ে তেঁতুলতলা গিয়ে বসে। যাবার আগে আন্ডা 2টো আর একবার দেখে যায় 2 চোখে। সন্ধ্যা পর্যন্ত ও বসে থাকে বড়শি নিয়ে। পিঠালি সব শেষ হয়ে যায়, কিন্তু মাছ ওঠে মাত্র 1টা ট্যাংরা, 3টে পুঁটি আর কয়েকটা ডানকানা। মাছগুলো যেন ওর চেয়েও চালাক হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। ঘরে সাঁঝবাতি দেখিয়ে আবার নিভিয়ে দেয় মাইমুন। আবছা অন্ধকারে বসে মাছ কয়টা কুটে লবণ দিয়ে রাখে। রাত 9টা-10টা পর্যন্ত অন্ধকারে ওকে একা একা বসে থাকতে হয় প্রায়ই। মাইমুনের বড় ভূতের ভয়। কোনো দিন সে শফির মার ঘরে গিয়ে কেচ্ছা শোনে, তার পান ছেঁচে দেয়। কিন্তু আজ সে দুপুরবেলা বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। ভিক্ষে করে খায় সে, মাঝে মাঝে বাড়িও আসে না। মাইমুন দৌড়ের ঝাঁপ বন্ধ করে দিয়ে চুপচাপ পড়ে থাকে। রাত 9:15-এর সময় হাসু এবং হাসুর মা আসে। শব্দ পেয়ে মাইমুন মাথার ওপর থেকে কাঁথা সরিয়ে ভয়ে ভয়ে চোখ মেলে। মাইমুন এবার লাফ দিয়ে ওঠে। খুশিতে আটখান হয়ে সে বলে, মা মা, আমাক আসে আন্ডা পারছে। বলতে বলতে সে বের করে আনে ডিম 2টো। হাসু খুব খুশি হয়ে ওঠে। হাতে নিয়ে দেখে কি সুন্দর সাদা আর বড়। হাসু বলে, কাইলই আন্ডা বিয়ান খাইমো মা, পান্তা ভাত দিয়া। ইস, বাচ্চা ফুডাইম আমি, প্রতিবাদ করে বলে মাইমুন। জয়গুণ বলে, পয়লা দিনের আন্ডা 2টা জুম্মার ঘরে দিয়া আবি, নামাজের দিন। ভাই বোন দুজনেরই মুখের হাসি মিলিয়ে যায়। জয়গুণ তাড়াতাড়ি চুলো ধরায়। রাতের জন্য মুঠ মেপে 6 মুঠো ও ভোরের জন্য আরও 6 মুঠো চাল নিয়ে সে হাঁড়ি বসায় চুলোর ওপর। ছেলেকে হুকুম দেয় কয়েকটা কুমড়ো পাতা তুলে আনতে। নিজে এসে যায় না। বাচ্চা কাচ্চার মা রাত বিরাতে গাছের ফল পাতা ছিঁড়তে নেই। ভাত ফুটিয়ে মাইমুনের ধরা মাছ কয়টা রাঁধতে দেরি হয় না। 3টে বাসনে ভাত বাড়ে জয়গুণ, আর আন্দাজ করে হাঁড়িতে কতটা আছে। ফ্যানটাও ভাগাভাগি করে নেয়। খেতে খেতে হাসু বলে, ফ্যানডাত খুব ঘন মা, মিডা মিডা লাগে। নয়া আউশ যে, এল্লাই গাই আউশ চাইল আনলাম, দরেও হস্তা। ফ্যানটাও অয় ভালো, কিন্তু ভাতে বাড়ে না এক্কেরেই। এরে হাসু, নারায়ণগঞ্জে চাউল কি দর দেখলি রে আইজ? টেহায় 150 মা। কি পোড়ার দেশ দেখ দেহি। উত্তরে এডুক হস্তা না হইলে হুকায়া তেজপাতা হইয়া যাইতাম না। আজ 250 ভাও আনলাম, আমন চাল 200 কইরা। আমি একদিন তোমার লগে উত্তরে যামো মা। কাম কামাই দিয়া তোমার উত্তরে যাওনের দরকার নাই বাজান।
খাওয়া শেষ হলে জয়গুণ হাঁড়ির ভাতগুলোতে পানি ঢেলে রাখে। ছেলে মেয়ের জন্য তেল চিটে একটা লম্বা বালিশ নামিয়ে দেয়। হাসু ও মাইমনে শুয়ে পড়ে। জয়গুণ পানের ডিবাটা নিয়ে বসে এবার। আজ আর পানের ডিবা নেওয়ার কথা মনে ছিল না তার। গাড়ির মধ্যে ছমুর মার কাছ থেকে চেয়ে একবার মুখে দিয়েছে একটু, আর সারা দিনের মধ্যে সে পান খায়নি। তবু হাসু অনুযোগ দেয়, পান খাওয়া ছাইড়া দাও মা, পান আর আনতাম না আমি, 4 পয়সা কি কম? পান খাওয়া সে অনেক কমিয়েছে, 4 পয়সার পানে 2 দিন যায় আজকাল। পান চিবোতে চিবোতে সে সারাদিনের দুঃখ কষ্ট ভুলে যেতে চেষ্টা করে। রাত অনেক হয়েছে, কুপিটা নিভিয়ে সে শুয়ে পড়ে। আজকের ডিম দুটো মাইমুনের, সে বাচ্চা ফুটাবে, মা রাজি হয়েছে। সারা রাত তার ভালো ঘুম হয়নি। তার ছোট মনে কত কল্পনা জেগেছে। হাঁসের বাচ্চা হবে, সেগুলো বড় হবে, ডিম দেবে, ফকফকে সাদা ডিম। সেই ডিমের থেকে আবার বাচ্চা হবে। নানা রঙের হাঁসে তাদের খাঁচা ভরে যাবে। স্বপ্নেও সে দেখে রং বেরঙের হাঁসের শাড়ি চলছে ধান ক্ষেতের মাছ দিয়ে। ডিম কুড়িয়ে কুড়িয়ে সে একটা হাঁড়ি ভরে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠেই সে হাঁস দুটো ছাড়তে যায়। ঠিক ঠিক 2টো ডিমই পেড়েছে আজও। ডিম দুটো তুলে সে তুষের হাঁড়ির মাঝে রেখে দেয় আলাদা করে। সেখানে আগের 2 দিনের আরও 4টে রাখা হয়েছে। 1-2 করে গুনে দেখে মাইমন একবার। তারপর হাঁস দুটো ছেড়ে দিয়ে সে চেয়ে থাকে। 2-3 বার ডানা ঝাপটা মেরে হাঁস দুটো ভেসে যায় ধান ক্ষেতের দিকে। মাইমুনের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। হাত মুখ ধুয়ে মাইমুন ঘরে আসে। ডিম দুটো সে বুকের সাথে চেপে ধরে খুশিতে। জয়গুণ বলে, ওই রহম কইরা ধইরা রাখলেই বাচ্চা হইব। ব্যাবাকগুলো আন্ডা লইয়া আয় আমার কাছে, বাছাই কইরা দেই। যেই আন্ডাটা লম্ফা হেইডাই হইব আশা, আর যেইটা গোল হেইডাই হইব 80। গোল দেখে 2টো ডিম বেছে মাইমুনের হাতে দিয়ে সে আবার বলে, ওই পাড়ায় গিয়া দেখ, কেউর মুরগি রুমে দিতে পারস যদি, হাসুও যা ওর লগে, তোরা আর এই বেলা কামে যাওয়ান লাগতো না। এ কথায় রীতিমতো খুশি হয়ে ওঠে হাসু। জয়গুণ আরও বলে, দুপুরে যাবি জুম্মার ঘরে, আন্ডা সাইডটা দিয়া আবি। সাইডটাই? হাসু আশ্চর্য হয়ে যায়। তুমি না হেদিন কইলা পয়লা দিনেরটা কেবল? 2টা আন্ডা জুমার ঘরে কেমন কইরা দেই পাগল? 1 আলির কমে আমরা খাইম না বুঝিন একটাও। তুই আসোস তোর প্যাট লইয়া। খেয়ে দে সবাই বেরিয়ে পড়ে। বর্ষার সময় বাড়ির চারিদিকে থাকে পানি, বিলের মাঝে একটা দ্বীপের মতো যেন। এ সময়ে নৌকা ছাড়া চলবার উপায় থাকে না। তারা সকলে তাদের কোষায় চড়ে ও পাড়ায় যায়। জয়গুণ নামে মোড়ল বাড়ির ঘাটে। সেখানে সে মাঝে মাঝে মোড়লদের ধান ভানে, চিড়া কোটে, ঘর লেপে দেয়। হাসু ও মাইমুন পাড়াময় ঘুরে শেষে দিয়ে এলো ডিম দুটো। 7 দিন পরে বসবে সোনা চাচির মুরগি। তার ফুটবে 14টা ডিম। তবু সে বলেছিল 2টো বাচ্চা হলে তাকে একটা দিতে হবে। অনেক কাকুতি মিনতি করায় শেষ পর্যন্ত সে রাজি হয়েছে। গ্রামের মসজিদ, জুম্মার নামাজ হচ্ছে। হাসু বাইরে দাঁড়িয়ে দেখে সব লোক একসঙ্গে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে। হাসুর কেমন ভয় হয়। তারও নামাজের বয়স হয়েছে। সে ভাবে 12 বছরের হলেই তো নামাজ পড়তে হয়। নামাজ শেষ হলে হাসু গামছায় বাঁধা ডিম কয়টা নিয়ে এগোয়। একজন নামাজি শিরনি বিলিয়ে দিচ্ছিল সকলের মধ্যে। গামছা খুলে হাসু তার হাতে দিয়ে দেয় ডিম কয়টা। ইমাম সাহেবের চোখ এড়ায় না। তিনি ডেকে বলেন, নিয়ে আসো আন্ডা কয়টা এদিকে। কাছে যেতে আবার বলেন, যাও দিয়া আসো গিয়া আমার ওখানে। কে দিল হে? ওই যে ওই ছেঁড়া, আঙুল দিয়ে দেখায় সে। একজন বলে, সূর্য দিগল বাড়ির। আর একজন বলে, চিনেন না হুজুর, জব্বর মুন্সির পোলা। ইমাম সাহেব চমকে ওঠেন। ওই তওবা তওবা, হারাম হারাম। তিনি ডিম কটার দিকে তর্জনীর নির্দেশ দিয়ে বলেন, নিয়ে যাও জলদি আমার কাছ থাইক্কা। মসজিদের মধ্যে কে আনলো এই আন্ডা? ফিরাইয়া দাও অহনি, বেপর্দা আওরাতের চিজ, সি সি সি। তাঁর চোখে মুখে ঘৃণার তীব্রতা ফুটে ওঠে। একজন ইঙ্গিত করে, একলা একলা সে মমিনসিং যায় ট্রেন কইরা। ইমানদারকে খোদাওয়ান করিম হারাম থাইক্কা কিভাবে হেফাজত করেন? আর একজন বলে, জব্বর মুন্সি কত পরহেজগার আসিল, খোদার এমন পেয়ারা আসিল, আর তার পরিবার। হাসু রেগে ওঠে মনে মনে। দেয় ছুঁড়ে ডিম কটা ইমামের মুখের ওপর, কিন্তু সাহস হয় না। ডিম কটা নিয়ে সে বেরিয়ে আসে। কোষাটাকে সে জোরে বেয়ে নিয়ে যায়। আজ অনেকগুলো ট্রেন ও স্টিমার ফাঁক গেল।
দুটোর জাহাজ ধরা চাই চাই, দুটো মোট পেলেও 6 আনার কাজ হবে। দুটোর জাহাজ, আর বিকেল 5টার ট্রেন ধরে সে আসে বাজারে। ডিম 4টে সে বিক্রি করেই ফেলবে। কেন দেবে সে মসজিদে? মা জিজ্ঞেস করলে বলে দেবে জুম্মার ঘরে দেয়া হয়েছে। ডিম কটা 7 আনায় বেচে সে 5 আনায় 4 গাছা কাঁচের চুড়ি কেনে মাইমনের জন্যে, আর নিজের কোমরে পয়সা বেঁধে রাখবার জালি কেনে একটা। বাকি 2 আনার 1 আনায় কেনে একটা চরকি ও 1 আনায় 4টে তিলের কদমা। সন্ধ্যার দিকে সে কোষা ভিড়ায় একটা বাড়ির ঘাটে। চারদিক চেয়ে সে চুপি চুপি ডাকে, কাশু, কাশু। বছর 7-এর একটি ছোট্ট ছেলে লাফিয়ে এসে ওর গলা জড়িয়ে ধরে। হাসু ওকে কোলে তুলে নেয়। তারপর ওর মুখে একটা কদমা দিয়ে বলে, দেখ কেমন মিষ্টু, এই চরকিটাও তোর লাইগ্গা আনছি, দেখ কেমন সুন্দর ঘরে। কাশু খুশি হয় খুব। হাসু বলে, যাবি তুই আমার লগে? মা তোর লাইগ্গা কত কান্দে দিন রাইত। ক্যার মা? তোর মা? আমার মা? মিছা কথা। না বলদ, সত্যই। মার কথা শুনে কাশু যেন কেমন হয়ে যায়, ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। তার চোখ টলটল করে। কাশু কিছু বুঝে উঠতে পারে না। সে জানে তার মা মরে গেছে। বাপ তো সেই কথাই বলে সব সময়। যাইমু তোমার মার কাছে, কাশু বলে। আমার মা যে তোরও মা হয় বলদ। কে ক্যাডারে ওইখানে? কাশুর বাপ করিম বক্স চিৎকার করে ওঠে, তেড়ে আসে লাঠি হাতে। খাড়া হারামির পয়দা, কান কথা দিতে আইসোস আমার পোলারে? কাশুকে কোল থেকে নামিয়ে বাকি কদমা 3টে ওর হাতে দিয়ে প্রাণ ভয়ে দৌড় দেয় হাসু। কোষাটা ঠেলে দিয়ে চড়ে বসে, প্রাণপণে বেয়ে দূরে সরিয়ে নিয়ে যায়। কাশুর বাপ করিম বক্স পানির কিনারা পর্যন্ত এসে বাধা পায়, চেঁচিয়ে বলে, আবার এই মুহি পাও বাড়াইলে আড্ডি গুড়া কইরা ফালাইমু। মানুষ চিনো না বজ্জাতের বাচ্চা। তারপর এদিক ওদিক চেয়ে কয়েকটি মাটির ঢেলা নিয়ে ছুটতে থাকে ওর দিকে। একটা ঢেলা এসে হাসুর পিঠের উপর পড়তেই সে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। কোষার আবডালে থেকে আত্মরক্ষা করতে থাকে। করিম বক্স চলে যেতেই সে কোষায় চড়ে জোরে লগির খোঁজ দেয়। কাশুদের বাড়ি থেকে শব্দ শোনা যায়, সাথে সাথে গর্জনও। হারামজাদা, কদমা দিয়া ভুলাইতে আইসোস, আবার আইলে বাপের মরণ দেহায়া সাইডা দিমু। আবার শোনা যায়, চরকি, দেখ অহন চরকিবাজি কেমন লাগে। হাসুর চোখে পানি আসে। পিঠের ব্যথার কথা ভুলে যায় সে। কাশু যে তারই ভাই, এক মার পেটের ভাই, হোক না বাপ ভিন্ন, কিন্তু মা তো একজনই। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর এ মুখো হবে না। তার জন্যেই কাশু আজ মার খাচ্ছে। মোট বয়ে আজ 6 আনা পেয়েছে হাসু। বাড়ি এসেই মাকে দেয় 3টে 2 আনি। মা বলে, এই পাইলি আইজ? গেলাম তো দুপুরের পর, আরও। বলেই হাসু বেরিয়ে যায় ঘর থেকে। মাইমুনকে ডাকে, দেখা যা মাইমুন কি আনছি। নতুন কিছু দেখবার জন্য মাইমুনের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। হাসু চুড়ি 4 গাছা ওর হাতে পরিয়ে দেয়। মাইমুনের মুখ আনন্দে ভরে যায়। জয়গুণ বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেয়ে বলে, চুড়ি কিনলি, পয়সা পাইলি কই? আজ পথে যাওনের কালে একটা পোঝা পাইয়া গেলাম, আমতা আমতা করে হাসু। চুড়ি তোমারে কে কিনতে কইছে? রাগত স্বরে বলে জয়গুণ। হাসু কোনো উত্তর দেয় না। তার এই চুপ করে থাকাটা জয়গুণকে ক্ষিপ্ত করে তোলে। দাঁত কিড়মিড় করে বলে, খাইতে নাই হইতে রাঙা পাডি, আজ রাইতে ভাত নাই তোর কপালে। মাইমুন মুখ কালো করে দূরে সরে যায়। হাসু মাথা নিচু করে দাঁড়িয়েই থাকে। জয়গুণ আবার বলে, আন্ডা কই? জুম্মার ঘরে দিয়া দিছি। বলেই হাসু শিউরে ওঠে। জুম্মার ঘরে? তুমি বুঝছো আমি কিছুই জানবো না? মোড়ল বাড়ির তন বেবাক হই না আইসি, হুজুর ফিরাইয়া দিছেন আন্ডা। হাসুর মাথায় আকাশ ভেঙে পড়ে। চাপে পড়ে সত্য কথাটাই বলে ফেলে, বেইচা ফালাইছি, পয়সা দে। চুড়ি কিনছি, পয়সা রাহনে জালি। আর জয়গুণ এবার বেরিয়ে আসে বাঘিনীর মতো। আর কাশুর লাইগা চরকি আর কদমা। বাঘিনীর তেজ মিলিয়ে যায় শুধু একটা নামে। কি মধুর নাম, কাশু। রাগের মাঝে বাৎসল্যের হঠাৎ আবির্ভাব সে সহ্য করতে পারে না, সরে যায় সেখান থেকে। খাওয়ার সময় আবার তাদের কথা হয়। মা বলে, কাশু কতহানি ডাঙর হইছে রে, মাইমুনের মতো অত বড় হইছে। একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। হাসু ও মাইমুন চকিত হয়ে মার দিকে চায়। হাসু এবার অন্য কথা পারে, তুমি আর বাইরে যাইও না মা, মাইনসে কত কথা কয়, বেপর্দা। ছেলের পাকামি দেখে জয়গুণ ধমক দেয়, বাইরে যাবো না? ঘরে আইন না কে মুখের ওপর তুইলা দিব? আমি যা পাই, না পাইলে না খায়া মইরা যামু, হেও ভালো। তয় মাইনসের কথা আর সয় না।
হাসু সারাদিনে 10-12 আনা পায় মোটে, এ দিয়ে 3টি প্রাণীর এক বেলাও চলে না। জয়গুণ বাধ্য হয়েই ঘরের বার হয়েছে আজ অনেক দিন। সে বাড়ি বাড়ি ঘর লেপে, ধান ভানে, চিরা কোটে, সস্তায় চাল কিনতে যায় উত্তরে। গাড়িতে করে যায়, ভাড়া লাগে না। গায়ের লোকের কথায় তার গা জ্বালা করে। তাদের নিষেধ মেনে চললে না খেয়ে শুকিয়ে মরতে হবে, সে জানে। জয়গুণ এবার বলে, খাইট্টা খাইমু, কেউডা চুরি কইরাও খাই না, খরাত কইরাও খাই না, কৌক না, যা মনে যা। কঠিন তার কণ্ঠস্বর। কিন্তু পরক্ষণেই তার মনে হয় সে খোদার কাছে পাপ করছে। বাড়ির বার হয়ে খোলা রাস্তায় সে পুরুষদের মাঝ দিয়ে হেঁটে বেড়ায়। গাড়িতে কত বেগানা মানুষের মাঝে বসে সে চলে। বেপর্দা মেয়ে লোকের কি আজাব হয় সে জানে। তার প্রথম স্বামী হাসুর বাপ মুন্সি ছিল। পুঁথি পড়ে শোনাত দোজখের শাস্তির বিবরণ। পুঁথির কয়েকটা লাইন তার আজও মনে পড়ে। মুখেত সুরত যার পুরুষে দেখিবে, বিছা বিচ্ছু জোঁকে তারে বেড়িয়া ধরিবে, যে চুল দেখিবে তার পুরুষ অচিন, সাপ হইয়া দংশিবে হাসরের দিন, যে নারী দেখিবে পর পুরুষের মুখ, শকুনি গিরোধিনী খাবে ঠোকরাইয়া চোখ। জয়গুণ শিউরে ওঠে। সাপ, বিছা, জোঁক। তার প্রথম স্বামীর মুখখানাও মনে পড়ে যায়। কি সুন্দর চাপদাড়ি শোভিত মুখখানা জব্বর মুন্সির। বেহেস্ত দোজখের কত কথাই সে বলতো। বেহেস্তে কত সুখ, আর দোজখের নামে আর একবার আঁতকে ওঠে সে। তার বিশ্বাস হাসরের দিন জব্বর মুন্সি কিছুতেই তাকে তার বেপর্দার জন্য নিজের স্ত্রী বলে স্বীকার করবে না। তারপর তার মনে পড়ে করিম বক্সের কথা। জব্বর মুন্সির মৃত্যুর পর জয়গুণ তার মান ইজ্জতের ভার দিয়েছিল তার উপর, কিন্তু সে তা রাখতে পারেনি। দুর্ভিক্ষের বছর বিনা দোষে সে জয়গুণকে তালাক দেয়। পুত্র সে হাতের লাঠি, বংশের চেরাগ, কন্যা সে মাথার বোঝা, কুলে দেয় দাগ। সমাজের এই নীতি নির্দেশে 3 বছরের ছেলে কাশু রয়ে গেল করিম বক্সের কাছে। আর ময়মন ও কোলের মেয়েটির পরিত্যক্তা মায়ের কোল ছাড়া আর কোথাও আশ্রয় রইল না। কোলের মেয়েটি দুর্ভিক্ষের বছর মারা যায়। হাসু ও মাইমনকে নিয়ে ভেসেই চলছিল জয়গুণ, কিন্তু নিজের চেষ্টায় অকুল পাথারে কুল পায় সে। লজ্জা শরম বিসর্জন দিয়ে সে ঝাঁপিয়ে পড়ে কাজে। তাকে বাঁচতে হবে, ছেলে মেয়েদের বাঁচাতে হবে, এই সংকল্প নিয়ে আকালের সাথে 5 বছর সে লড়াই করে আসছে। আরও অনেক কিছু ভাবছিল জয়গুণ। ছেলের ডাকে তার ধ্যান ভেঙে যায়। তুমি খাও না মা। ছেলেমেয়ের মুখের দিকে চেয়ে মমতায় তার বুক ভরে ওঠে। 2টি কচি মুখ, এদের বাঁচাতেই হবে। ধর্মের অনুশাসন সে ভুলে যায় এক মুহূর্তে। জীবন ধারণের কাছে ধর্মের বারণ তুচ্ছ হয়ে যায়, মিথ্যে হয়ে যায় তার কাছে। রেল রাস্তার ধারে মাকে নামিয়ে দিয়ে হাসু কোষাটা ডুবিয়ে রাখে। কেউ নিয়ে যেতে পারে এই ভয়ে সে তার ওপর কচুরি ঢাকা দিয়ে রাখে। এ ব্যাপারে খুবই হুঁশিয়ার সে, কারণ বর্ষার দিনে কোষাটা তাদের চলাফেরার একমাত্র সম্বল। হাসু গাড়ির দেরি বুঝে রেল রাস্তা ধরে দক্ষিণমুখী পথ নেয় নারায়ণগঞ্জের দিকে। রেল ও স্টিমারের বড় স্টেশন সেখানে। আজ 3 মাইল রাস্তা হেঁটেই যেতে হবে। আর সব দিন গাড়ির পাদানের ওপর দাঁড়িয়ে হাতল ধরে দিব্যি এতটা রাস্তা সে পার হয়ে যায়। জয়গুণ ফতুল্লা স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেন আসার অনেক দেরি। সে এদিক ওদিক খুঁজে 2জন সাথী জোগাড় করে নেয়। 9টার ট্রেন আসে 10টারও পরে। এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না গাড়ি। ভিড়ের মাঝে সঙ্গিনীদের সাহায্যে জয়গুণ কোনো রকমে উঠে পড়ে। মেঝেতে একটু জায়গা নিয়ে থলে বিছিয়ে বসে। জয়গুণের সাথী 2টি, গেদির মা লালুর মাও বসে নিচে। গেদির মার সাথে 5 বছরের গেদি। লালুর মা বিরক্ত হয়, বলে, মায়াহান বাড়িতে রাইখা আইতে পারো না গেদির মা? বাড়িতে কার কাছে রাহি বইন? ভিড়ের মধ্যে নিজেরই চলন দায়, তুমি কি ফেলাইয়া দিতে কও মায়াডারে? গেদির মা রুষ্ট হয়ে বলে, না না, হেইডা কইমু কে, কইছিলাম তোর কষ্ট দেখা। কষ্ট হইলে আর কি করমু বইন? অদিষ্টে কষ্ট থাকলে খণ্ডাইব কে? এক কাম কর না, মায়াডার বিয়া দিয়া দে। মোটে 5 বছর বয়স, এত শিগগিরই? এই আর কি এমন, মায়াটাও খাইতে লইতে পারবো, তুইও নিভাবনায় থাকবি। জয়গুণ রাস্তাঘাটে সংকুচিত হয়ে থাকে। সে কথা বড় কয় না। এখনও লজ্জাকে সে জয় করে উঠতে পারেনি। তার কান অন্যদিকে। ওপাশে আলোচনা হচ্ছে, দেশ স্বাধীন হবে, চাল সস্তা হবে, এই সব। 4-5 জন যাত্রীর মধ্যে তখন আলোচনা বেশ জমে উঠেছে। জন কয়েক একটা বাংলা খবরের কাগজের দিকে ঝুঁকে আছে। বাকি সবাই শুনছে ওপাশের আলোচনা। একজন বলে,
এবছর আহালের নমুনা দেখা যায়, চাউলের দর একই চোটে 38 হইছে। আর একজন সাই দিয়ে বলে, আল ওইব না আবার, মানুষ কি আর মানুষ আছে, পাপে ডুববা গেছে দেশ, দেখ মিয়ারা, আধা মানুষ মইরা যাইব এইবার, পাপের বাপেরেও ছাড়ে না। অন্য একজন বলে, 50 সনের চাইয়া বড় আহাল হইব এইবার। একজন প্রতিবাদ করে, না মিয়া, দেশ স্বাধীন হইব, আর দুঃখ থাকব না কারুর, শুনছি আমি, স্বাধীন হইলে চাউলও হস্তা হইব, আগের মতো টেহায় 10-এর। ও মশাই, আপনার খবরিয়া কাগজে কি লেখছে, জোরে জোরে পড়েন না হুনি। যে লোকটি খবরের কাগজ পড়ছিল সে জোরে পড়তে আরম্ভ করে, 15ই আগস্টের মধ্যে ভারতবাসীর হস্তে ক্ষমতা হস্তান্তরিত হইবে। ও মশাই, ওটা ক্যার ছবি, একজন জিজ্ঞেস করে। জিন্না সাবের, খবরের কাগজের পাঠক বলে। আবার তর্ক, একজন বলে, জিন্না সাবি রাজা হইব, খুব বড় মাথা লোকটার। অন্যদিক থেকে আর একজন বলে, গান্ধী হইব এই দেশের রাজা। এ নিয়ে কিছুক্ষণ তর্ক চলে। মাঝ থেকে একজন বলে, সুভাষ বসু থাকলে সেই রাজা হইতেন। আচ্ছা মামু, স্বাধীন হইলে খাজনা দিতে হইব নি? না না, খাজনা দিলে আবার স্বাধীন হইল কি? অপর একজন বলে, না মিয়া, রাজার খাজনা মাপ নাই, দিতেই হইব। জয়গুণ মন দিয়ে শোনে সব কথা। একটি কথাই তার ভালো লাগে, আশা জাগে মনে, চাল সস্তা হবে, কারো কোনো কষ্ট থাকবে না। হাসুর মা? জয়গুণ তাকায়। লালুর মা বলে, মুখ বুঝা বইয়া আসো যে, এইদিকে কত কি হইয়া গেল? কি? উৎসুক হয়ে জিজ্ঞেস করে জয়গুণ। আমার লালুর বিয়া ঠিক কইরা ফাললাম, ওই দেহ বউ। লালুর মা গেদিকে আরো কাছে টেনে নাই। জয়গুণ একটু হাসে শুধু। লালুর মা বলে, বউ কেমন হইব দেহ দেহি? ভালা, জয়গুণের সংক্ষিপ্ত উত্তর। লালুর মা খুশি হয়। সে গেদির মাকে বলে, গয়নার লাগা অমন কইরা না গো, আমি তো কইছি কানে কানফুল আর নাকফুল আর বালি, আতে বয়লা, পায়ে ব্যাগ খাড়ু দিমু, তয় রূপার দিতে পারতাম না বইন? ওহো, হেইডা না, তুমি বেবাক কেমিক্যাল আর বেলি দিয়া চালাইতে চাও? না বইন, রূপার এক পদ জিনিস দিতেই হইব, আর গলার অরকল আর কোমরের নাবিসং। আমার গেদা মাইয়া, নাবিসং না হইলে কেমন দেখা যাইব? ঢাকা স্টেশন। লোক নামে, লোক ওঠে, ভিখারিও ওঠে নানা রকমের, কানা খোড়া বোবা। একজন অন্ধ করুণ সুরে বলে যায়, যেজন করিবে দান অন্ধ মিসকিনে, বকশিস পাইবে সেই হাসরের দিনে। 1 পয়সা যেই দিবে খুশি কোশালিতে, 70 পয়সা পাইবে আল্লাহর রহমতে। বরকত হইবে তার রুজি রোজগারে, বাল বাচ্চা জিন্দা রবে সুখের সংসারে। আল্লাহ! অন্ধ হাত পাতে, দেন বাবা 1 পয়সা। একজন যাত্রী বলে, 1 পয়সা কি আর আছে বাপু? মসজিদের চাঁদার জন্য আসে লোক, রীতিমতো বক্তৃতা দিতে আরম্ভ করে। জয়নগর মসজিদের জন্য দান করুন, এর ফল পাবেন কেয়ামতের দিন, পুলসেরাতের দিন। এই টাকায় বেহেস্তে ফুল বাগিচা হবে, দালান বালাখানা হবে। 2-1 পয়সা কেউ দেয়, অনেকেই দেয় না। কেউ বলে এদের এই একটা পেশা। গাড়ি চলতে আরম্ভ করলে লালুর মা আবার মুখর হয়ে ওঠে। নাবিসঙ্গ দিতে পারতাম না বিয়াইন, গলার অরকলও না, তয় খাড়ু না দিয়া পায়ের ঝুনঝুনি দিমু বউরে। ছোট বউ আমার আটবো ঝুনঝুন কইরা। জয়গুণ ভাবছিল অনেক কিছু। সে নিজের ছেলের বিয়ে দেবে, বউ আসবে ঘরে, মেয়ের বিয়ে দেবে, পরের বাড়ি যাবে সে। লালুর মার শেষ কথায় সে একটু হাসে। হে হইলে শ্রাবণ মাসের পয়লা দিয়াই বিয়া হইব, কি কও বিয়াইন? গেদির মা একটু চিন্তা করে বলে, ওহো, শ্রাবণ মাস আমার মায়ার জন্ম মাস। হে হইলে পরের মাসে? পরের মাসে? না না, ভাদ্র মাসে বিলাই পার করে না ঘরতন। আর আমি বুঝিন মায়া পার করুম, কি যে তোমার আক্কল! সত্য হইতো, আমার মনেই আসিল না ভাদ্র মাস। হে হইলে পরের মাসেই হইব, কেমন গো? গেদির মা রাজি হয়। একটা ছেলে সুর করে বলে যাচ্ছে, খেয়ে যান মজার নাস্তা, নিয়ে যান সস্তা সস্তা, 1 আনায় 2 বস্তা। ছেলেটার ছড়া বলার ভঙ্গি আর বস্তার বিরাটত্ব দেখে যাত্রীরা সব হো হো করে হেসে ওঠে। কেউ কেউ 2-1টা প্যাকেট কিনে চানাচুরের মজাটাও পরখ করে। লালুর মা 2 পয়সা দিয়ে একটা প্যাকেট কিনে ভাবি বউকে দেয়। গেদি খুশি হয়। 1টা বেজে গেছে অনেকক্ষণ। গাড়ি একটা স্টেশনে থামতেই জয়গুণ, লালুর মা ও গেদির মা নেমে পড়ে। ময়লা কাপড়ে, ভিখারি ভেবে টিকিট কালেক্টর এদের দেখেও দেখে না। এখান থেকে বাজার কিছু দূরে, প্রায় 1 মাইল। লালুর মা তার বউকে কোলে করে নিয়ে বেয়ানকে সাহায্য করে। বাজারে এসে 3 জনে 3 রকমের চাল কেনে তারা, কিন্তু একই দরের, টাকায় 2.5 সের করে।
তারপর বাজার থেকে বেরিয়ে তারা গাছের ছায়ায় বসে বিশ্রাম করে। ফিরে যাওয়ার গাড়ি আবার বিকেল 4টায়। গাড়ির সময় আন্দাজ করে তারা ওঠে। রওনা দেবার আগে 3টা ঝুলির চাল মিশিয়ে 6টা ঝুলির মধ্যে ভরে। ঝুলিতে এক রকমের অনেক চাল দেখলে রেলবাবুরা সন্দেহ করে টিকিট চাই। এরকম করে মিশিয়ে ভিক্ষার চাল বলে তারা চালিয়ে দেয়, টিকিটও লাগে না। গেদিকে স্টেশনের বাইরে 3টা ঝুলির পাহারায় রেখে তারা 3জন 3টা ঝুলি হাতে স্টেশনে আসে, কিন্তু সদর দরজা দিয়ে নয়, রেলের লাইন ধরে ধরে। টিকিট কালেক্টরকে এড়িয়েই যেতে চায় সব সময়, কিন্তু এত সাবধানতা সত্ত্বেও বাকি 3টে ঝুলি নিয়ে আসার সময় প্ল্যাটফর্মে রেল পুলিশ তাদের আটকায়, বলে দেখি দেখি। সকলের মুখ শুকিয়ে যায়। লালুর মা বলে ভিক্ষার চাউল। সেপাই চাল দেখে বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে ভিক্ষার চাওয়াল এतना আমি কিছু বোঝে না, চল থানা में जानती नहीं एक जिल्ला का चावल दूसरा जिल्ला में जाने हुकुम नहीं আছে। লালুর মা সাহসী, বলে সাইডা দাও সিপাইজি। সেপাই বলে তব আয় আমার সঙ্গে। প্ল্যাটফর্ম থেকে দূরে গিয়ে সেপাই প্যান্টের বিরাট পকেট খুলে দেয়, বলে দে আমার পকেট ভরি দে, রেশন মে চাওয়াল মিলতে আসে না, খালি খুদি। লালুর মা 3টা ঝুলির থেকে মোট ভরে আধশের খানেক চাল সেপাইয়ের 2 পকেটে ঢেলে দেয়। সেপাই এবার ছেড়ে দেয়। জয়গুণ পরিশ্রান্ত। ট্রেনের ঢুলানিতে ঝিমুনি আসে। কাঠের সাথে মাথা ঠেকিয়ে সে ঘুমিয়েই পড়ে। গাড়ি গ্যান্ডারিয়া স্টেশন ছাড়লে গেদির মার ধাক্কায় তার ঘুম ভাঙে। তাড়াতাড়ি তারা ঝুলিগুলোর মুখ দড়ি দিয়ে শক্ত করে বাঁধে। ট্রেনের হুইসল বাজে। ফতুল্লা স্টেশন এসে যাবে এক্ষুনি। তারা ঝুলি হাতে জানালা দিয়ে মুখ বাড়ায়। হাসু কোষাটা পানি থেকে তুলে অন্ধকারে দাঁড়িয়ে আছে। নির্ধারিত স্থানে কুলগাছটার কাছে গাড়ি আসতেই তারা সবকটি ঝুলি জানালা দিয়ে দুবদাব বাইরে ফেলে দেয়। ফতুল্লা স্টেশনে নেমে তারা কুলগাছতলায় আসে। হাসু ঝুলিগুলো কুড়িয়ে জড়ো করেছে এক জায়গায়। মাকে দেখে বলে আজ গাড়ি বড় দেরি করলো মা, বেইল ঘর যায় যায় এমন সময় আমি আইছি, কই আর এমন দেরি। জয়গুণ ঘুমিয়ে পড়েছিল বলে সময়ের টের পায়নি। 8টা বেজে গেছে অনেকক্ষণ। কি দর আনলা মা চাউল? 2.5 টাকা ভাও। কিন্তু দর যেন চড়া চড়া ঠেকলো রে। তুই কত পালি বাজান? 12 আনা। আমি কিন্তু 2 পয়সার চীনাবাদাম খাইছি মা, এই কয়টা আনছি মাইমুনের লাইগা। জয়গুণের মা প্রসন্ন হয় ছেলের ওপর। সে বলে জলদি কইরা চল যাই। বয়সের সাথে সাথে মানুষের মেজাজ পরিবর্তন হয়। 45 বছর বয়সে করিম বক্সের মেজাজ ঠান্ডা না হলেও কিছুটা ঝিমিয়ে পড়েছে বইকি। তা না হলে তার সড়কির হাতল ঘুনে ধরতে পায়। 4 বছর বোধ হয় লাঠিটায়ও তেল মাজা হয়নি। তেলের দামও বেড়েছে, আর লাঠির দরকারটাও কমেছে অনেক। মাটির ওপর পুরনো লাঠিটা ঠুকতে ঠুকতে তার নিজের ও লাঠির বিগত শৌর্যের কথা মনে পড়ে। পেতলে মুঠি বাঁধা এই লাঠিটা যৌবনকাল থেকেই তার পথ চলার সাথী। কারণ মেজাজের জন্যে শত্রু কম ছিল না তার, তাই বুড়োর মতো লাঠি হাতে চলতো সে। এমনকি ঘুমোবার সময় পাশেই থাকতো লাঠিটা। লাঠিটা হাতে নিলেই তার একদিনের কথা মনে পড়ে। দুপুর রাত্রে যাত্রা গান শুনে এসেছিল সে। মেহেরনের দরজা খুলে দিতে দেরি হয়েছিল। তাকে হাতের এই লাঠিটা দিয়েই সে মেরেছিল। গর্ভবতী মেহেরন সে আঘাত সহ্য করতে পারেনি। তারপর গলায় রশি বেঁধে গাব গাছে লটকিয়ে সে রেহাই পেয়েছিল। 1000 খানেক টাকা অবশ্য খরচ করতে হয়েছিল এ ব্যাপারে। তার আরও মনে হয় আজকাল লাঠিটা হয়তো হাসরের দিন তার বিরুদ্ধেই সাক্ষী দেবে খোদার কাছে। মেহেরন করিম বক্সের প্রথম স্ত্রী। তারপর সে জয়গুণকে বিয়ে করে। তার ওপরও তার বাহুবলের কসরত চলে 6 বছর। তার শরীরের কোনো অঙ্গ বোধ হয় তার প্রহারের কাছে রেহাই পায়নি। জয়গুণের শাশুড়ি সান্ত্বনা দিত, ওয়াই কি হইছে বউ, মরদ গুণে যেই পিঠে মারব হেই পিঠ বিছতে যাইব, যেই আতে যেই পাই মারব বেবাক বিছতে যাইব। তুই বুঝিন কাডুরিয়ার বোর কেসা হনস নাই, তয় হন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহাল্লাম একদিন বিবি ফাতেমারে কইল, অমুক জায়গায় এক কাডুরিয়া থাকে, তার বউ 8 বিস্তের বড় বিছতে যাইব। বিবি ফাতেমা জিগাইল, কেন যাইব? রসুল করিম কইল, যাও গিয়া দেখা হো একদিন। বিবি ফাতেমা কাডুরিয়ার বাড়ি গিয়া দেহে কি, ও মা, ঘরের দুয়ারে হাজাইয়া থুইছে দাও, লাডি, ঠেঙা দড়ি। বিবি ফাতিমা কাডুরিয়ার বউরে জিগাইল, অত লাঠি ঠেঙা এমন করে রাখছো যে?
সে জব দিল। আমি? জিগাইল, কে? জব দিল, যদি স্বামীর খেদমতে তিরুডি হয় তয় এই লাডি দিয়ে আমারে পিডাইব, কামের সময় কোদাই লাডি বিজরাইব, এই এর লাইগা আতের কাছে আইনা রাখছি। জিগাইল, দাও রাখছ কে? জব দিল, যদি মনে কয় কাটবো। দেখো কেমন জন্না আসিল। জয়গুণের শাশুড়ি মাথা নাড়ত। জয়গুণ এক ইচ্ছা বহু আগেই শুনেছে, মুসলমান ঘরের বউ এক ইচ্ছা শোনেনি অস্বাভাবিক। জয়গুণ হয়তো সহ্য করত, কিন্তু করিম বক্স তাকে সে সুযোগ দেয়নি। বছর 2 আগে করিম বক্স আবার বিয়ে করেছে। তবে আঞ্জুমনের কপাল ভালো, আগের সে মেজাজ আর নেই। বিশেষ করে পয়লা ঘরের ছেলে রহিম বক্স বাপের অত্যাচারে শ্বশুর বাড়ি উঠে যাওয়ার পরে তার মেজাজ অনেকটা স্তিমিত হয়ে গেছে। কিন্তু বাহুবল যত কমেছে বাক্যবল তত নয়। ঝগড়া আর প্যানপানানিটাই আজকাল আছে। প্রতিপক্ষ ঝগড়াই পিছোপাও নয় বলে খেতে বসতে ঝগড়া হয়। দিন বড় বাদ যায় না। যেদিন বাদ যায় সেদিন পাড়ার সবাই সচকিত হয়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, করিম বক্স বুঝি বাড়িত নাই আইজ? সেদিন আঞ্জুমন এক বেদেনির কাছ থেকে মেয়ের অসুখের জন্যে কিসের তাবিজ রাখছিল। করিম বক্স হাট থেকে এসে দেখেই আগুন, জিজ্ঞেস করে, কিয়ের তাবিজ? আমারে টোনা করবিনি? তার এই এক অকারণ সন্দেহ। আঞ্জুমন রেগে যায়, বলে, টোনা কর্মু, ভেড়া বানায়া রাখমু তোমারে, হারামি বৈতাল মাগি, বলে সে উঁচু করে পুরানো লাঠিটা। আত উঠাইও না কইতাছি, খইয়া পড়ব আত, কুড়কুষ্ট হইব। করিম বক্স লাঠি নামায়, তারপর বলে, জয়গুণ তো তোর মতন আসিল না, মাইরা স্যাবডা করে ফালাইলেও উহু করতো না, আর তোর গায়ে ফুলের টোহা না দিতেই। জয়গুণকে ছেড়ে দেবার পর কাশুকে নিয়ে করিম বক্স বিব্রত হয়েছিল। একদিন করিম বক্সের এক নিঃসন্তান বোন এসে কাশুকে নিয়ে যাওয়ায় সে নিশ্চিন্ত হয়। কাশু ফুপুর বাড়িতে একরকম ভালোই ছিল। কিছুদিন আগে ফুপু মারা যাওয়ার পর করিম বক্স তাকে নিজের বাড়ি নিয়ে এসেছে। এ বাড়ির ঝগড়াটে আবহাওয়ায় এসে কয়েকদিনেই সে মন মরা হয়ে গেছে। এখানে আদর করে কেউ কোলে নেয় না তাকে, ডাকেও না কেউ। এখানে কারো মুখেই হাসি নেই, তাই ওর নিজের হাসিও কোথায় মিলিয়ে গেছে। কারো মুখের দিকে চেয়েই সে ভরসা পায় না। শুধু একজনকেই তার পছন্দ হয়েছে, সে হাসু। তার এখানে আসবার পর সে 3 দিন এসেছে, কিছুদিন ধরে তারও দেখা নেই। হাসুর দেওয়া কদমা করিম বক্স পানিতে ফেলে দিয়েছিল, চরকিটা ভেঙে দিয়েছিল পায়ের তলায় ফেলে, কাশুকেও থাপ্পড় মেরেছিল পিঠের ওপর। ওই দিন থেকেই কাশু আরও মুষড়ে পড়ে। করিম বক্স সেদিন তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিল, কাশু তা ছোঁয়নি। হাসু আর আসবে না, তার ছোট মনেই সে অনুমান করেছিল সেদিন। হাসু আসার পথের দিকে চেয়ে তার দীর্ঘশ্বাস পড়ে। করিম বক্স ওই দিন থেকেই হুঁশিয়ার হয়েছে। হাসুকে তার সন্দেহ হয়, ছোড়াটা ভারী ফেরেববাজ, ফুসলি দিয়ে কাশুকে নিয়ে যেতে পারে, এই তার ভয়। তাই সে যেখানে যায় প্রায় সাথে সাথেই রাখে হাসুকে। বড় ছেলেটা শ্বশুরবাড়ি পালিয়েছে, কাশু এখন একমাত্র ভরসা। ক্ষেত পাথারে জোয়ারের পানি আসার সাথে সাথে করিম বক্সের মনে আসে এক জোয়ার। নাওয়া খাওয়া ভুলে সে কোঁচ নিয়ে ঘুরে বেড়ায় মাঠে মাঠে। তার ওই এক ঝোঁক, তার যৌবনের হিংস্র স্বভাবের অবশিষ্ট এই মাছ শিকার। কয়েকদিনের চেষ্টাও অনেক সময় বিফলে যায়, তবুও তার ধৈর্যের অভাব নেই। রোদ বৃষ্টি মাথায় করে সে ধান ক্ষেতের ভেতর মাছের সন্ধান করে বেড়ায়। এবছর তার সুবিধা হয়েছে আরও। আউশ ধান পেয়েছে মন 7 এ ধানে প্রায় আমন ধরো ধরো হবে, কারণ ছেলে ও ছেলের বউ চলে যাওয়ায় খাবার লোক কমেছে। গায়ে 2 সের দুধ দেয়, 8 আনা করে রোজ 1 টাকা পাওয়া যায়, সুতরাং তার আর ভাবনা নেই। সারাদিনে সে শুধু বাজারে গিয়ে দুধ বেচে। কাজ আরও আছে বটে, কিন্তু মাছ ধরার নেশায় সে সব কাজের খেয়ালই হয় না। ছেলে থাকতে সব কাজই সেই করত। 3 দিন অবিরাম বৃষ্টিপাতের পর আজ দুপুরের দিকে রোদ উঠেছে। ভাত খাওয়ার পর করিম বক্স ডাকে, ফুলির মা, 1 সিলিম তামাক দাও দেহি জলদি, বাতাসের রাগ নাই আইজ, মাছ দেখতে সুবিধা হইব। আঞ্জুমান কলকেই আগুন দিয়ে ফুঁ দিতে দিতে আসে। করিম বক্সের হাতের হুঁকোটায় কলকেটা বসিয়ে দিয়ে বলে, আর তো কাম নাই তোমার, পাডের জাগডা দেখছো? দেখুম নে আইজ, নিরাগ বাতাসে আইজ চকে যা মাছ দেখা যাইব। বাটনা বাট্টা রাহুম হে হইলে কি কও? করিম বক্স খোঁচাটা নীরবে সহ্য করে। মাছ সে 4-5 দিনেও একটা পায় না।
তাই এ টিটকারি। কোচ জুতি হাতে সে নৌকায় ওঠে। পাশের বাড়ির হারুনকে ডেকে নেয় নৌকা বাইতে। কাশুকেও রেখে যায় না বাড়িতে। এদিকে পানি কালো, তাই স্বচ্ছ, মাছ মারতে সুবিধা। শিকারি মাছ দেখবার আগেই মাছ শিকারীকে দেখতে পেয়ে পালায়। দাডা পথ বেয়ে তারা খালের ধারে একটা ধান খেতে ওঠে। নদীর পানি খাল দিয়ে এসে এখানকার পানি ঘোলা করে রাখে। করিম বক্স নিশ্চুপ ওত পেতে থাকে। চারিদিকে চোখ বুলায় একটা ধান গাছ নড়ে কিনা। কখনো কোঁচ দিয়ে, কখনো জুতি হাতে নিয়ে সে তাক করে। মাছের কোনো লক্ষণ না পেয়ে হাতের ইশারায় সে আর একটা ক্ষেতের দিকে নৌকা চালাবার নির্দেশ দেয়। এক জায়গায় কয়েকটা ধান ক্ষেত নড়ে ওঠে, আর যায় কোথা। ঝড় ঝপ কোঁচ দিয়ে কোপ দেয় করিম বক্স। আরও অনেক লোক জমা হয়েছিল মাছ ধরতে। একজন বলে, আজ আর মিয়াবাই খালি হাতে যাইব না, বুঝতে পারছি। করিম বক্স কোঁচটা তুলে নিরাশ হয়, বলে, দুস শালা, আজ যাত্রাটাই খারাপ। আর কেউর কোঁচের নিচে পড়তে পারলি না? আমার ডান নিচেই? কি মিয়া, কাসিম নাহি? একজন জিজ্ঞাসা করে। আর কইও না মিয়া, আজ যাত্রাটাই খারাপ। যাত্রা খারাপ কে? বোর মুখ দেখা যাত্রা করো নাই মিয়া? হারুন ও কাশু দুজনেই উৎসাহিত হয়ে উঠেছিল। হারুন নিজের মাথা থেকে মাথলাটা কাশুকে দিয়ে বলে, ঘাম দিছি রে, ইস, মাথলাটা মাথায় দে, রোদ লাগবো না। আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে যখন আর মাছের সাড়া পাওয়া যায় না, তখন করিম বক্স বলে, কি জানি এইরম হইতাছে কেন? তোরা কাপড় উল্টা করে পিন্দা নিয়ে দেখি কি হয়। করিম বক্স নিজেও গামছা পরে লুঙ্গি ছাড়ে। লুঙ্গির দিক পাল্টিয়ে নিয়ে আবার পরে। এবার করিম বক্স এক চাক গজার মাছের পোনার পেছনে লাগে, কিন্তু গজারটা খুবই চালাক, পোনার কাছাকাছিও ঘেঁষে না। মাছটা বড়ই হবে খুব, করিম বক্স অনুমান করতে পারে। পোনাগুলিও বড় হয়েছে। অনেকক্ষণ পরে পরে একসঙ্গে ভেসে ওঠে। এক জায়গায় থাকলেও কথা ছিল, এইখানে দেখা যায়, তারপর আর নেই। কোথায় গেল, কোথায় গেল? করিম বক্স এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ পরে ভুস করে ভেসে ওঠে। করিম বক্স মুখে কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হারুন আস্তে আস্তে অনুসরণ করে। পোনাগুলি ক্ষেতের পর ক্ষেত পার হয়ে চলেছে। ঘোলা পানি ছেড়ে আসে কালো পানিতে। করিম বক্স তবুও হাল ছাড়ে না। এবার একটা জলা ক্ষেত পার হয়ে পোনাগুলি ধান খেতে ঢোকে। করিম বক্স কোঁচটা রেখে জুতি হাতে নিয়ে আবার মনোযোগ দেয়। পেছনে হাত দেখিয়ে নৌকার গতি মন্থর করার নির্দেশ দেয়। নিজেও সে নুয়ে এক হাতে ধান গাছের গোছা ধরে নৌকার গতিরোধ করে। কাশু! হাসুর ডাক। করিম বক্স চমকে ওঠে। চেয়ে দেখে সে জয়গুণের বাড়ির কাছাকাছি এসে পড়েছে। জয়গুণ, মাইমুন ও হাসু দাঁড়িয়ে চেয়ে আছে এদিকে। জয়গুণ এখন গাছের আড়ালে চলে গেছে। কাশু ডাক শুনে দাঁড়িয়েছিল। করিম বক্স বলে, ব হারামজাদা, বইয়া পড়, পইড়া যাবি। তারপর হারুনের কাছে থেকে লগি নিয়ে জোর ঠেলায় সে নৌকা ছুটায় বাড়ির দিকে। জয়গুণ চেয়ে থাকে যতক্ষণ নৌকাটা দেখা যায়। কাশুকে 3 বছরের রেখে এসেছিল সে। এখন সে বড় হয়েছে, কথা বলতে শিখেছে, কিন্তু দূর থেকে তার মুখখানা আদৌ দেখা গেল না। এখন বড় হয়ে সে মুখখানা কেমন হয়েছে অনেক চেষ্টা করেও মনে মনে তা গড়তে পারে না জয়গুণ।